আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় কবির কবরের পাশে সমাহিত হবেন ওসমান হাদি। কাল দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, বিকেলে নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী সহ সারা দেশ। খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, মসজিদে বিশেষ দোয়া। পত্রিকা অফিসে হামলা গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করবে। প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে ফোন আলাপে প্রধান উপদেষ্টা। কাল রাষ্ট্রীয় শোক। বাংলাদেশ কোনো দেশের আধিপত্য মেনে নেবে না এনসিপি। বিক্ষোভ মিছিলে নাসিরউদ্দিন পাটোয়ারির হুঁশিয়ারি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন, জানালেন ডাক্তার জাহিদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় বীর শহীদ শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সিঙ্গাপুর থেকে দেশে আনার পর তার মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিছিল সহ হাদির মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর আগে সন্ধ্যায় শহীদ হাদির লাশ দেশে পৌঁছলে তাকে দেখতে শোকার্ত হাজারো মানুষের ঢল নামে বিমানবন্দর সড়কে। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী সেনা শহীদ ওসমান হাদির কফিন লাল সবুজের পতাকায় মুড়িয়ে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় সন্ধ্যা ৫টা ৪৮ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ৮ নম্বর গেটের ভেতরে হাদির মরদেহ কাঁধে নিতে ছুটে আসেন জাতীয় পর্যায়ের নেতারা। দুপুর থেকে গেটের সামনে কঠোর নিরাপত্তা জোরদার করে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবির সদস্যরা। ধারণা করা হয়েছিল ৮ নম্বর গেট দিয়ে হাদির মরদেহ বের করা হবে, তবে পরবর্তীতে বিকল্প পথ দিয়ে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। রাস্তাঘাট সব বন্ধ, কি করব? ওনার দেখতে তো পারবো না, এয়ারপোর্টে আসছি দেখার জন্য, যতটুকু সুযোগ হয় আর কি। ওসমান হাদি বলেছিলেন, আমি বুলেট ভয় করি না, আমি ইনসাফ কিভাবে কায়েম করতে হয় সেটা আমি শেখাইতে চাই। এবং তিনি এইটা বলেছেন, যদি আমাকে কেউ গুলি করে আমি চাই যেন যেই খুনি তাকে যেন বিচার করা হয়। সাহসী এই জুলাই যোদ্ধার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়ার কথা থাকলেও পরে ইনকিলাব মঞ্চের পক্ষে জানানো হয় শনিবার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে ক্যাম্পাসে আনা হবে। সেখানে তার কফিনে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। দুপুর ২:৩০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জুলাই যোদ্ধা এই বীরকে গ্রহণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুপাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায় ছাত্র জনতা। বিমানবন্দর, খিলক্ষেত, বনানী, কারণবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ এলাকায় র্যাব, পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি মোতায়েন করা হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দিনভর বিক্ষোভে উত্তাল ছিল শাহবাগ। ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিক্ষোভকারীরা। এসবে শাহবাগ ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের সকল মসজিদে ওসমান হাদির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মুশফিকুর রহমানকে সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। টানা ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
তার মৃত্যুর খবরে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। সড়কে নেমে আসে ইনকিলাব মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি সহ ছাত্র জনতা। ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে সকাল থেকে শাহবাগে জড়ো হয় বিক্ষোভকারীরা। স্লোগানে স্লোগানে উত্তাল পুরো শাহবাগ এলাকা। একজন প্রতিবাদীকে হত্যা করা হয়েছে, তার যেই মূল আসামি তাদেরকে ধরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। যতবারই এখন পর্যন্ত যতবারই মানুষ খুন হয়েছে, কোনো খুনের আমরা 100 বিচার পাই নাই। আমাদের আরো যে সমস্ত জুলাই যোদ্ধা ভাইয়েরা আছে তাদেরকে যাতে সরকারের পক্ষ থেকে যাতে নিরাপত্তা দেওয়া হয়, আর কোনো ভাই যাতে এইভাবে শহীদ না হয়। এদিকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে হাদির খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। হাদির কি দোষ ছিল আপনাদেরকে বলতে হবে, কি কারণে তাকে মারা হয়েছে। তার কি দোষ এটা ছিল যে সে কোনো রাজনৈতিক দলের আনুগত্য করে নাই? যেই গুলিতে তাকে মারা হয়েছে, আমাদের তদন্ত থেকে আরো 40টা, টোটাল 41টা গুলি উদ্ধার হয়েছে। বাকি 40টাও ব্যবহারের জন্যই তার কাছে জমা ছিল। প্রশ্ন যদি করি, বাকি 40-এর সিরিয়াল কারা? এদিকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর বাইতুল মুকাররম মসজিদে ওসমান হাদি ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় হাদির খুনিদের শাস্তির দাবি জানায় বিভিন্ন সংগঠনের নেতারা। একইভাবে শাহবাগে জুমার নামাজ আদায় শেষে শহীদ হাদি ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। ইসলামপন্থীদেরকে ওরা ইসলামী ফ্যাসিবাদ বলে আমাদেরকে যেভাবে তারা নেগোসিয়েট করেছে, তার মাধ্যমে দেখা গেছে তাদের যে এজেন্ডা বাস্তবায়ন, তারা ওই এজেন্ডা বাস্তবায়ন হয়ে তারা মাঠে নেমেছে। আমরা চাচ্ছি দেন হাদি ভাইয়ের মতো আর কোনো বিপ্লবী যাতে এভাবে মারা না যায়। আমরা চাই শহীদ হাদি ভাইয়ের বিচার যেন সুষ্ঠুভাবে হোক। সন্ত্রাস হত্যাকারী যেই যেখানেই থাকুক, যেই দেশে থাকুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি থাকবে, তাকে যেন এই বাংলাদেশে নিয়ে এসে সবার সামনে এটা শাস্তির ব্যবস্থা করা হয়, যেন সবাই যেন এটা দেখতে পারে। এই সময় শাহবাগকে শহীদ শরীফ ওসমান হাদি চত্বর ঘোষণার দাবি জানানো হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ওসমান হাদির মৃত্যুতে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশ জুড়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় হাদির খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে ভারত ও আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন তারা। পরে জুমার নামাজ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন সবাই। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে সহিংসতার পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সকালে খুলশীতে সহকারী হাই কমিশনারের কার্যালয় এবং কাজী দেউরির কর্ণফুলী টাওয়ার এলাকায় পুলিশের উপস্থিতি দেখা যায়। বরিশাল নগরীতে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যশোর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হত্যাকারীদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির দাবি জানানো হয়। সমাবেশ শেষে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। রংপুরে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি, এনসিপি, ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন। দিনাজপুরে জুমার নামাজের পর এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ময়মনসিংহে ইনকিলাব মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান। একই সাথে হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি করেন। জামালপুরে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে ঢাকাগামী আন্তনগর ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
এছাড়া নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম, নাটোর, নীলফামারী, নওগাঁ, মেহেরপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময় ওসমান হাদির হত্যার বিচার দাবিতে দেশজুড়ে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং ধানমন্ডি ৩২-এ হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। বিকেলে ছায়ানট ভবন পরিদর্শন করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এই হামলা চালানো হয়েছে। এদিকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় পত্রিকা দুটির প্রকাশনা সাময়িক বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসার পর দুটি গণমাধ্যমের অফিস, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবন ও ধানমন্ডি ৩২ নম্বরে হামলা চালায় বিক্ষুব্ধরা। এ সময় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে তারা। রাত ১২টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ভাঙচুর শুরু করে। পরে তারা ভেতরে ঢুকে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। প্রথম আলোর নিয়ন্ত্রণ কক্ষ, প্রথমা প্রকাশনা, প্রথমা.com, বিজ্ঞাপন ও হিসাব শাখা, চরকি সহ বিভিন্ন বিভাগ পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের ২ জন কর্মী এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে ডেইলি স্টার ভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। ভবনের বিভিন্ন তলায় ব্যাপক ভাঙচুর, লুটপাটের পর আগুন ধরিয়ে দেয় তারা। প্রাণ বাঁচাতে সংবাদকর্মীরা ছাদে গিয়ে আশ্রয় নেন। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আটকে থাকা সংবাদকর্মীদের উদ্ধার করে। রাত ২:৩০টার দিকে ডেইলি স্টার ভবনের সামনে গেলে হেনস্থার শিকার হন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। রাত ২:২টার দিকে একদল বিক্ষোভকারী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আগুন দেয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরেও। ভাঙা ভবনের অবশিষ্টাংশ ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এই হত্যাকাণ্ডের পেছনেও কিন্তু আওয়ামী লীগ এবং এই ভারতীয় আধিপত্যবাদ বিস্তারকারীরাই জড়িত। তাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ বিস্তারের যে মূল ফটক কিংবা যে কিবলা আওয়ামী লীগের, সেটিকে এখন পুরোপুরিভাবে গুড়িয়ে ফেলতে হবে। শুক্রবার বিকেলে ছায়ানট ভবন পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই ছায়ানটে হামলা চালানো হয়েছে। এটা অ্যাবসলিউটলি নির্বাচন বানচাল করার লক্ষ্য যারা করেছে, তারা ডেফিনেটলি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন চায় না। যে এই ক্ষতি সাধন হয়েছে তার সমস্ত কিছুই ছায়ানট যদি আমাদেরকে জানায়, সরকার ইমিডিয়েটলি সেই কাজটাতে হাত দেবে। সকালে নাগরিক কোয়ালিশনের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে এসে এসব হামলার প্রতিবাদ জানান। কারা এটা থেকে ফায়দা লুটানোর চেষ্টা করছে, কাদের এখান থেকে সুবিধা হচ্ছে, আমরা ডাক দিতে চাই সব মিডিয়া হাউসকে। এগুলো দূর দূরান্তে না, কোনো অজপাড়া গায়ে না, এগুলো আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের থেকে কয়েকশো গজ দূরে মাত্র। শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে যেভাবে এখনো ধরা যায়নি, এখনো ধরা হয়নি, সেই দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ওসমান হাদি হত্যার বিচারের পাশাপাশি গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন স্থাপনায় মব সৃষ্টি করে হামলার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। মানুষকে হত্যার আয়োজন করা হবে ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য, সেখানে আমাদেরকে শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে এখানে যারা আগুন দিয়েছে, যারা উস্কানি দিচ্ছে, তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। এদিকে বৃহস্পতিবার রাতের হামলার ঘটনায় প্রথম আলো ও ডেইলি স্টারের প্রকাশনা সাময়িকভাবে বন্ধ রয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশের ছাত্র জনতা ভারত কিংবা অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিকালে রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় পাটোয়ারি জানান, হাদি হত্যায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। জুলাইয়ের যে আন্দোলনের স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলোতে আপনারা বসে হাদি ভাইয়ের যে আন্দোলনের স্পিরিট
সেটা আপনারা ধারণ করবেন। আমরা অহিংস লড়াই চালিয়ে যাব, সাথে সাথে ভারতের সাথেও আমরা আপোষ করব না শেখ হাসিনাকে ফেরত দেওয়া পর্যন্ত। এবং বাংলাদেশে ভারত নয় কোন দেশের আধিপত্য ইনশাআল্লাহ আমরা মেনে নিব না। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বর্বরচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। বলেন, অনাকাঙ্ক্ষিত ও নেক্কারজনক এই হামলার ঘটনায় গভীরভাবে ব্যথিত তিনি। এই দুঃসময়ে তাদের পাশে রয়েছে অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস বলেন, এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। এসবের সম্পাদক সহ সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। স্বৈরতন্ত্র আর আধিপত্য সহ সব অনাচারের বিরুদ্ধে বিপ্লবের আগুন জ্বেলে নিভে গেল এক তরুণ তুর্কি। মাত্র ৩২ বছর বয়সে তিনি হয়ে উঠেছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা। চেয়েছিলেন বিপ্লবী মিছিলে শহীদ হতে। অবশেষে বুলেট বিদ্ধ হয়ে শহীদ হলেন তিনি। একই সাথে রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রোহ ছড়ালেন কোটি মানুষের মনে প্রাণে। সেই অকুতোভয় সৈনিক শহীদ শরীফ ওসমান হাদির প্রতিবাদী জীবনের খানিকটা তুলে ধরেছিলেন একরামুল হক সায়েম। কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে। তা আমরা বলেছি যে আমাদের জীবনটা আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে সঁপে দিয়েছি। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখেন। শহীদ হওয়ার এই কামনা বাসনা এত তাড়াতাড়ি পূরণ হবে তা হয়তো জানতেন না শরীফ ওসমান হাদি। তবে পিতা হিসাবে সন্তানকে খুব বেশি দিন যে আগলে রাখতে পারবেন না তা হয়তো আজ করতে পেরেছিলেন খানিকটা। আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। অন্যায়ের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোই ছিল হাদির জীবনের দর্শন। রাজনীতি করে প্রভাব প্রতিপত্তি বা অর্থকড়ি গড়া নয়, মানুষের তরে দেশের জন্য জীবন দেয়াই ছিল তার লক্ষ্য। তাই তো জীবন নাশের নানা আশঙ্কা সত্ত্বেও পিছিয়ে যাননি ইনসাফের লড়াই থেকে। শত্রুর সাথে গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিড়িয়ে ধরিত্রীর পরবীর, আমি চির উন্নতশীল। সব ধরনের আধিপত্যকে নস্যাৎ করা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে শরীফ ওসমান হাদি গড়ে তোলেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ, যার মাধ্যমে মূলসারির রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে ভিন্ন ধারা তৈরি করেন বাংলাদেশপন্থী রাজনীতির। এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না, আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন। জুলাই আন্দোলনের তেজদীপ্ত বক্তব্য আর সাহসী ভূমিকার মাধ্যমে সবার নজরে আসেন শরীফ ওসমান হাদি। 5 আগস্টের পর কোনো লোভ লালসা দমাতে পারেনি তার প্রতিবাদী কণ্ঠকে। স্বতন্ত্র হয়েও ঢাকা 8 আসনের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আলোড়ন সৃষ্টি করেন হাদি। টাকা পয়সার পরিবর্তে বাতাসা মুড়ি বিলিয়ে মন জয় করেন ভোটারদের। ভোটের মাঠে নতুন আশার নাম হাদির নামে আতকে ওঠে। 12 ডিসেম্বর গণসংযোগের সময় দুর্বৃত্তের গুলিতে শহীদ হলেন স্বৈরাচার পতন আন্দোলনের এই সৈনিক। তবে অনন্তের পথে পাড়ি দেওয়া এই তরুণ তুর্কি রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সাহস, প্রতিবাদ আর দ্রোহের প্রতীক হয়ে হয়তো বহুকাল বেঁচে থাকবেন কোটি মানুষের হৃদয়ে। হাদি আমার ভাই, লাল জুলাইয়ের বীর,
বিপ্লবীরা হাদির জন্য উচ্চ করো শির। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। হাদির রক্ত বৃথা গেলে জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানীতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই কথা বলেন। এ সময় নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য ডাক্তার জাহিদুর রহমান বলেন, ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় এড়াতে পারে না সরকার। মিজান শাহজাহানের রিপোর্ট। কোনো প্রতিষ্ঠান তো নিজে হেঁটে গিয়ে ব্যালট বক্সে ভোট দিবে না। তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয় পরাজয়ের নিয়ামক শীর্ষক ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ। নির্বাচন হবে ভোটের মাধ্যমে, নির্বাচন আন্দোলন সংগ্রাম করে আপনি গভর্নমেন্টকে ব্যালটকে আপনার দিকে নিয়ে আসবেন। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, হাদির হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে এখনই পদক্ষেপ নিতে হবে সরকারকে। জনাব তারেক রহমানকে নির্বাচনের পূর্ববর্তী, নির্বাচনের পরবর্তী সময় তাকে যাতে সার্বিক নিরাপত্তা প্রদান করবার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে অগ্রাধিকার প্রদান করা হয়। যেহেতু তারেক রহমান অত্যন্ত ভালনারেবল একটা অবস্থানে রয়েছেন, তিনি এই দেশে নির্যাতিত, নিপীড়িত, জুলুমের শিকার হয়েছেন, তিনি দেশে অবস্থান করতে আসছেন, রাজনীতি করবেন। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য ডাক্তার জাহিদুর রহমান। নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলেও মনে করেন তিনি। এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কোনো কারণ নেই, এটা একটা টার্গেটেড কিলিং। একই রকম ঘটনা আরো ঘটতে পারে। আমরা আমাদের নির্বাচন নিয়ে যেন ফোকাস না হারাই। আর অবশ্যই আমাদের সরকারকে এত কিছুর পরও আর যদি তারা কঠোর হতে দেরি করেন, সেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। এবং তখন এই প্রশ্ন সবার মধ্যে আসবেই যে সরকারই কি এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছে কিনা, এই প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। উত্থাপিত প্রস্তাবটি ছায়া সংসদে সর্বসম্মতভাবে গৃহীত হয়। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এ সময় ডাক্তার জাহিদ আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আজও তার ছোট একটি অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, গতকালকে আপনাদেরকে বলেছি, সেই তুলনায় উনি আজকে ওনার শরীরের উপর একটা প্রসিডিউর করা হয়েছে, সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং উনি এখন এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে, অর্থাৎ ওনার অবস্থা অবনতি ঘটে না। ট্রাভেল পাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরবেন তিনি। এর আগে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তারেক রহমান গত শনিবার ট্রাভেল পাসের জন্য দূতাবাসে আবেদন করেন। এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পরিচ্ছন্ন এলাকা হিসেবে ঢাকা 12কে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরব ও জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা না করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলানগর থানার একাংশ নিয়ে সংসদীয় আসন ঢাকা 12। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি এই আসনের বিভিন্ন অলিগলি, কথা বলেছি ভোটারদের সঙ্গে। চাঁদাবাজিটা যেন বন্ধ করতে হবে, চাঁদাবাজি কিন্তু প্রচুর চাঁদাবাজি হচ্ছে, এখনও চাঁদাবাজি হচ্ছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব বলেন, তার এলাকায় চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। অভিযোগ করেন, পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা 12 আসনে কায়েম করেছিল রাম রাজত্ব। আসনটিকে ঘিরে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সাইফুল আলম নীরব। যে এলাকায় এমপি একজন দখলদার রাজত্ব কায়েম করে, সে এলাকায় তার নেতাকর্মীরা কি অবস্থা করতে পারে? যে এলাকায় একটা চাঁদাবাজের অঙ্গরাজ্য পরিণত করে ফেলেছে। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন আর বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতা আসেন, জনগণের সেবা করার সুযোগ পান, এই এলাকায় চাঁদাবাজের কোনো অস্তিত্ব ইনশাল্লাহ থাকবে না।
অন্যদিকে জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন আশা করেন সুষ্ঠু নির্বাচন হলে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, কারণ মানুষের কাছে আমরা যত জায়গায় যাচ্ছি মানুষ খুব আমাদেরকে মানে যেটাকে বলা হয় মুখিয়ে আছে এবং তারা আমাদেরকে গ্রহণ করতেছে, রাতে দিনে পুরুষ মহিলা এমনকি ইয়াংরা পর্যন্ত আমাদেরকে আঁকড়িয়ে ধরতেছে। যে এই আসনে 3,33,000 ভোটার অপেক্ষায় আছেন যোগ্য প্রার্থী নির্বাচনে। তাদের দাবি কারণ বাজারের পাইকারি কাঁচা বাজারকে রাজধানীর অন্যত্র সরিয়ে নেয়ার। এই আসনের ভোটাররা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কাছে তাদের দাবি ঢাকা শহরের ট্রাক স্ট্যান্ডকে সরিয়ে যেন অন্যত্র নেওয়া হয়। একই সাথে ফুটপাত দখল করে যারা দোকানপাট বসিয়েছেন তাদের যেন অপসারণ করে জনসাধারণের হাঁটাচলার পথ নির্বিঘ্ন করা হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, তেজগাঁও, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা 2 ও 3 আসনে চলছে নানা হিসাব নিকাশ। ভোটের দিন যত কাছে আসছে ততই বাড়ছে উত্তেজনা আর কৌতূহল। হাটবাজার, চায়ের দোকান সবখানেই চলছে ভোটের আলোচনা। নেত্রকোনা থেকে সোহেল মিয়ার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নিয়াজজামান সজীব। সদর ও বারহাট্টা উপজেলা নিয়ে নেত্রকোনা 2 আসন। সারা দেশের মতো এই আসনে বইছে নির্বাচনী আমেজ। নেত্রকোনা 2 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক, জামাতের অধ্যাপক মাওলানা এনামুল হক, এনসিপির ফাহিম রহমান খান পাঠান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের গাজী আব্দুর রহিম রুহি। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বিএনপি বিগত দিনেও জনগণের পাশে ছিল, এখনো জনগণের পাশে আছে, আগামী দিনেও বিএনপি জনগণের পাশে থাকবে। জামাত ইসলামীকে নির্বাচিত করবে বলে জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে। জনগণের একটা চাওয়া পাওয়া আছে, সেই জায়গা থেকে সাধারণ জনগণ চাচ্ছে আমাকে সৎ এবং আমানতদার যারা আছে তাদেরকে নির্বাচিত করবেন। এদিকে আটপাড়া ও কেন্দুয়া উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা 3 আসন। এই আসনে প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর খায়রুল কবির নিয়োগী। প্রত্যেক প্রার্থী কাজ করছে, এখানে কোনো ধরনের বিভেদ নাই, কোনো ধরনের মারামারি নাই। জনগণের কল্যাণে আমি সর্বাধিক আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 2 আসনের ভোটাররা বলছেন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট এবং ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে তারা ন্যায়পরায়ণ, পরিশ্রমী ও জনবান্ধব প্রার্থীকে ভোট দেবেন। আমরা এরকম একজন যোগ্য প্রার্থীকে চাইতেছি যারা আমরা জনগণের সাথে সম্পৃক্ততা আছে। এলিটদের প্রতিনিধিত্ব করে এমন সংসদ সদস্য আমরা চাই না। শোনা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপর একটা চাপ প্রয়োগ আছে 2 পার্টি থেকে। এই জিনিসটার জন্য সরকারকে সতর্ক থাকতে হবে, বড় ধরনের সহিংসতা না হয়। আমরা ইনশাআল্লাহ আগামী 12 তারিখ ভালোভাবে ভোট দিতে পারবো। সব মিলিয়ে নির্বাচনী উত্তাপে সরগরম নেত্রকোনার এই 2টি আসন। প্রার্থীদের প্রতিশ্রুতি আর ভোটারদের প্রত্যাশার মিলন মেলায় এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ভোটের দিন জনগণের রায়ে কে শেষ হাসি হাসেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। জাতীয় নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল ও নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রংপুর টাউন হলে ইসলামী ছাত্র আন্দোলন জেলা ও মহানগর কমিটির সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পর সারা দেশে নির্বাচনী প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্রেরই অংশ। দেশ রক্ষা ও মানবতার কল্যাণে সবাই সজাগ থাকলে এই ষড়যন্ত্র ব্যর্থ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে অরাজকতা, খুন ও গুমের সঙ্গে জড়িতদের আশ্রয় না দিতে ভারতের প্রতি আহ্বান জানান। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল 5 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে ফরহাদ ইকবালকে প্রার্থী ঘোষণার দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের গোলচত্বর বাজারে আয়োজিত জনসভায় মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকা সত্ত্বেও একটি সিন্ডিকেটের মাধ্যমে টাঙ্গাইল সদর সহ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা তৃণমূল নেতাকর্মীদের হতাশ করেছে। এই আসনে অন্য প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচনী মাঠে বিরূপ প্রভাব পড়বে জানিয়ে এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান ফরহাদ ইকবালের সমর্থকরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
মানিকগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হলো চাকরি মেলা। 16টি নিয়োগদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই মেলায় 5,000-এর বেশি চাকরি প্রার্থী সিভি জমা দেন। সাক্ষাৎকার শেষে চূড়ান্তভাবে 627 জনের চাকরি নিশ্চিত হয়। সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়ন ও উইনওয়ার্ক ইন্টারন্যাশনালের সহায়তায় পরিচালিত আশ্বাস প্রকল্পের আওতায় আয়োজিত এ চাকরি মেলার মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত জনবল সরাসরি শিল্প ও সেবা খাতে যুক্ত হওয়ায় স্থানীয় অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি বেকারত্ব কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিশ্ব মিডিয়া। তবে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সহিংসতার খবরও এসেছে এসব খবরে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে 24-এর আন্দোলনের অন্যতম নেতা হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল হাদির। তার মৃত্যুর পর বাংলাদেশের সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে জাতীয় নির্বাচনের আগে পরিস্থিতি আরও অস্থির হতে পারে বলে আশঙ্কার কথাও বলা হয় প্রতিবেদনে। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার সরকার পতনে নেতৃত্ব দেয়া ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। যুদ্ধবন্ধে শান্তি আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে অনুষ্ঠিত বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। 2024 সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে নীতিমালা তিনি তুলে ধরেছিলেন তার ভিত্তিতে ইউক্রেনের সংঘাত শান্তিপূর্ণভাবে শেষ করতে মস্কো প্রস্তুত। প্রায় 4 বছর ধরে চলা এই যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবেও রাশিয়ার সমর্থন দিয়েছে। তারপরও ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি। এ সময় পুতিন আরও বলেন, রুশ সৈন্যরা ইউক্রেনের পুরো ফ্রন্ট লাইন জুড়ে অগ্রসর হচ্ছে। রুশ বাহিনীর ইউক্রেনের ভূখণ্ড দখলের অগ্রগতির প্রশংসাও করেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে 2 তরুণের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পৌরসভার সার্কিট হাউস মোড় এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রিফাত নিহত হন। গুরুতর আহত সোহাগকে জেলা হাসপাতালে নেওয়ার পর রাজশাহী নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ও পুলিশ বক্সে ভাঙচুর চালায় এবং একটি পুলিশ ফাঁড়িতে হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন হলে রাত 8টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। আগামী 24শে ডিসেম্বর তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন কাওলা আশিয়ান সিটি ময়দানে শুরু হচ্ছে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা। দাওয়াতে ইসলামী আয়োজিত এই ইজতেমা 26শে ডিসেম্বর জুমার নামাজ শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এ নিয়ে ইজতেমা ময়দানে আয়োজিত সংবাদ সম্মেলনে দাওয়াতে ইসলামী বাংলাদেশ মিডিয়া বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দিদি আত্তারি জানান, এরই মধ্যে প্যান্ডেল, পুলিশ চেকপোস্ট, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ সর্বোচ্চ নিরাপত্তা সহ ও অজু, গোসল, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমায় দেশ বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ঈমান, আকীদা ও আমল শিক্ষা দেবেন। এবারে খেলার খবর। বাংলাদেশ অ্যামেচার গলফের শিরোপা জয় করেছে স্বাগতিক দেশের শরীফ হোসেন। 39তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের পুরুষ এককে পারের চেয়ে 1 স্ট্রোক বেশি খেলে চ্যাম্পিয়ন হন তিনি। গলফার আবু বকর সিদ্দিক রানার আপ হন। এই 2 গলফারের ফলাফল সমান হওয়ায় ব্যাক কাউন্টের ভিত্তিতে শরীফ হোসেন শিরোপা জেতেন। এদিকে নারী দলগত ইভেন্টে সোনিয়া আক্তার এবং রিঙ্কি আক্তার জুটি পারের চেয়ে 21 স্ট্রোক বেশি খেলে শিরোপা নিশ্চিত করেন। ঢাকার কর্মীটোলা গলফ ক্লাবে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, গলফ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হাফিজুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল্লাহিল বাকি।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় কবির কবরের পাশে সমাহিত হবেন ওসমান হাদি। কাল দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা, বিকেলে নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী সহ সারা দেশ। খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। মসজিদে বিশেষ দোয়া। পত্রিকা অফিসে হামলা, গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করবে। প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে ফোন আলাপে প্রধান উপদেষ্টা। কাল রাষ্ট্রীয় শোক। বাংলাদেশে কোন দেশের আধিপত্য মেনে নেবে না এনসিপি। বিক্ষোভ মিছিলে নাসিরউদ্দিন পাটোয়ারির হুঁশিয়ারি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন জানালেন ডাক্তার জাহিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।